শনিবারের মধ্যে ইরানে হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করছে ওয়াশিংটন। ২৪ ঘন্টায় ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েনের খবর পাওয়া গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পারমাণবিক চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। পশ্চিম এশিয়ায় দ্রুত বদলে যাচ্ছে সামরিক চিত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত ২৪ ঘন্টায় ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে F-35, F-22 এবং F-16 যুদ্ধবিমান। ডিসেম্বর থেকেই অঞ্চলটিতে উপস্থিতি জোরদার শুরু করে ওয়াশিংটন। নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়ার দিকে যাত্রা করে, সাথে ছিল একাধিক আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার। জানুয়ারির শেষ দিকে তারা ইরান উপকূলের কাছাকাছি অবস্থান নেয়। আকাশপথেও নজরদারি বাড়ানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলে সক্রিয় রয়েছে উন্নত মানের ড্রোন ও গোয়েন্দা বিমান। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, চাইলে শনিবার থেকে যুক্তরাষ্ট্র হামলার জন্য প্রস্তুত থাকতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান পাল্টা হামলা চালালে অঞ্চল থেকে কিছু সামরিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হতে পারে। তবে এটিকে নিয়মিত সামরিক প্রস্তুতির অংশ বলেই উল্লেখ করা হয়েছে। এদিকে জেনেভায় অনুষ্ঠিত তৃতীয় দফার আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দুই পক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বৈঠক ছিল গঠনমূলক। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এখনও গুরুত্বপূর্ণ কিছু বিষয় অমীমাংসিত। এদিকে সামরিক মহড়ার অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিশ্ব জ্বালানি বাজারের জন্য এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তি প্রদর্শন। এই সমান্তরাল কৌশল পরিস্থিতিকে যেমন চাপের মধ্যে রাখছে, তেমনি আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তাও বাড়াচ্ছে। চৈতি সরোয়ার, ৭১। সিরিয়া থেকে প্রায় ১,০০০ অবশিষ্ট সেনাকর্মী প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করা হবে। ইরানের সাথে উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধির সিদ্ধান্তের পরই এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, সিরিয়ার সরকার সীমান্তের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে সম্মত হয়েছে। ফলে ব্যাপক পরিমাণে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সিরিয়ায় মার্কিন সেনারা এরই মধ্যে চলতি বছরের শুরুতে ২টি ঘাঁটি ছেড়ে গেছে। দক্ষিণ সিরিয়া আল তানফ গ্যারিসন এবং উত্তর পূর্বে আল সাদ্দাফি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। এদিকে ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেটের ISIS প্রভাব মোকাবিলায় সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় অবস্থান করছেন মার্কিন সেনারা। ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির হোম ফ্রন্ট কমান্ডো বিভিন্ন উদ্ধার সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছেন, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ঢাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটিও হঠাৎ স্থগিত করে রবিবার নেওয়া হয়েছে। এর প্রকৃত কারণ জানানো হয়নি, তবে ইসরায়েলের মূল্যায়নে ধারণা করা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরানের বিরুদ্ধে বিস্তৃত সামরিক হামলায় যেতে পারেন। কারণ তেহরান যুক্তরাষ্ট্রের দাবিগুলো আলোচনার টেবিলে প্রত্যাখ্যান করেছে। কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চললেও বুধবার মাত্র ২ ঘন্টার মাথায় শেষ হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আলোচনাকে কঠিন বলে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, ৪ বছরের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি করার পথে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন।
সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার 2 দিনের শান্তি আলোচনায় আসেনি কোনো সফলতা। বৈঠকটি মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চললেও বুধবার মাত্র 2 ঘন্টার মাথায় শেষ হয়। আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। আর ক্রেমলিনের আলোচক ভ্লাদিমির মেদিনস্কি মূল বৈঠকের পর ইউক্রেনীয় পক্ষের সঙ্গে 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। ইউক্রেনীয় কূটনৈতিক সূত্র জানায়, সম্মুখ সমরের অবস্থান এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের মতো সামরিক ইস্যুতে কিছুটা অগ্রগতি হয়েছে, তবে ভূখণ্ডগত বিরোধ নিরসনে কোনো ঐকমত্য হয়নি। রাশিয়া পুরো দনবাস অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে, যা মানতে নারাজ ইউক্রেন। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। অন্যদিকে ক্রেমলিন আলোচক মেদিনস্কি আলোচনাকে পেশাদার বলে বর্ণনা করেছেন এবং দ্রুতই পরবর্তী বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন ফলাফল অর্জনে আগ্রহী, কিন্তু আজ পর্যন্ত আমরা বলতে পারি না যে ফলাফল যথেষ্ট। সামরিক বাহিনী কিছু বিষয় গুরুত্ব সহকারে এবং বাস্তবসম্মতভাবে আলোচনা করেছে। সংবেদনশীল রাজনৈতিক বিষয়, সম্ভাব্য আপোষ এবং নেতাদের প্রয়োজনীয় বৈঠক এখনো পর্যাপ্তভাবে সম্পন্ন হয়নি। আমরা পরবর্তী বৈঠকের প্রত্যাশা করছি। আলোচনার অন্যতম অমীমাংসিত বিষয় হল ঝাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ। ইউরোপের বৃহত্তম এই কেন্দ্রটি 2022 সাল থেকে রুশ দখলে রয়েছে। ইউক্রেন এটি ফেরত চায় এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে, যাতে মস্কো রাজি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া জেলেনস্কি তার দেশের জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টির উপর জোর দিচ্ছেন। আগামী মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের 4 বছর পূর্ণ হতে যাচ্ছে। দীর্ঘ এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হলেও শান্তি এখনো অধরাই রয়ে গেছে। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলার মধ্যেই রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার ওমান উপসাগরে এই নৌ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ISNA। বুধবার এক সামরিক মুখপাত্রের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বৈঠকের একদিন পরই এই মহড়ার ঘোষণা এলো। তবে মহড়াটি কতদিন চলবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে ইরান ঘোষণা দেয়, সোমবার থেকে পৃথক সামরিক মহড়া শুরু হয়েছে, যা পরিচালনা করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এই মহড়া চলছে বলে জানানো হয়। এদিকে উপসাগরীয় জলসীমায় বড় নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় ফেব্রুয়ারির শুরুতে আবারও আলোচনায় বসে দুই দেশ। ইউক্রেন যুদ্ধে নতুন এক মোড়ের ইঙ্গিত মিলছে। মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্স রাশিয়ার জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার পর থেকে যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের দাবি করছে কিয়েভ। ইউক্রেনীয় সেনাদের দাবি, স্টারলিংক বন্ধ হওয়ায় রাশিয়ার আক্রমণের সক্ষমতা কমে গেছে। একই সাথে মাঠে নিয়ন্ত্রণে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। তাদের আক্রমণ ক্ষমতা প্রায় 50% কমেছে। একই সাথে হামলা কমেছে, ড্রোন কমেছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের অনুরোধে ফেব্রুয়ারির শুরু থেকে ইউক্রেনে চালু থাকা স্টারলিংক টার্মিনালগুলোর বেশিরভাগই হোয়াইট লিস্ট ছাড়া বন্ধ করে দেয় স্পেস এক্স। এতে রাশিয়ান বাহিনীর ব্যবহৃত টার্মিনালও বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে নিজেকে জিওভান্নি নামে পরিচয় দেওয়া এক ইউক্রেনীয় ড্রোন অপারেটর বলেন, রাশিয়ানরা মাঠ নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়েছে, তবে গত 4 বছরের যুদ্ধে উভয় পক্ষই স্টারলিংকের উপর নির্ভরশীল ছিল। এছাড়া খার্কিভ অঞ্চলে চলন্ত যাত্রীবাহী ট্রেনের প্রাণঘাতী হামলায় ব্যবহৃত গেরান-2 ড্রোনেও স্টারলিংক সংযুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া লেক তাহো অঞ্চলে ভয়াবহ তুষার ধসে অন্তত 8 জন স্কি খেলোয়াড় নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। এছাড়াও একই দলের আরও 6 জন তুষারের মধ্যে আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নেভাডা কাউন্টি শেরিফের কার্যালয় তথ্য অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় সকালে টার্কির কাছে ক্যাসল পিক এলাকায় তুষার ধসের ঘটনা ঘটে। স্কি ট্যুরে অংশ নেওয়া 16 জনের দলে ছিলেন 4 জন গাইড ও 12 জন খেলোয়াড় ছিলেন। শেরিফ দপ্তর আরও জানিয়েছে, আটকে পড়া 6 জনকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। নিখোঁজদের খোঁজে জোর তল্লাশি চলছে। উদ্ধার অভিযানে উচ্চ প্রশিক্ষিত স্কি উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তুষারের উপর চলাচলকারী বিশেষ ট্রাকযুক্ত যান স্কোয়াড পাঠানো হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে
কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডের ভ্যালাইস কাউন্টিতে অতিরিক্ত তুষার ধসের ঝুঁকিতে পুরো এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার জনপ্রিয় স্কি রিসোর্ট এলাকা জারম্যাটে এই তুষার ধস আঘাত হানে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। সামাজিক মাধ্যমের একটি ভিডিও দেখা যায়, পাহাড়ি ডাল থেকে হঠাৎ করে বিপুল পরিমাণ তুষার নিচের দিকে ধেয়ে আসছে। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার এলাকায় তুষার ধসের ঝুঁকি সর্বোচ্চ মাত্রা লেভেল 5 ছাড়িয়ে যায়, যা বুধবার 4 মাত্রায় নেমে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। বুধবার নতুন চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান মাস শুরুর ঘোষণা দেয়। ওমান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক, ব্রুনেই, ফিলিপাইন সহ এশিয়ার দেশগুলোতে গতরাতে তারাবি নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ সেখানকার ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন প্রথম রোজা। মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসকে ঘিরে তৈরি হয়েছে ধর্মীয় আবহ। এর আগে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও আফ্রিকার কয়েকটি দেশে রোজা শুরু হয় বুধবার। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে আফ্রিকার দেশ সোমালিয়া, সুদান ও জিবুতিতেও রমজান শুরু হয়েছে বুধবার। গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। পবিত্র রমজানের প্রথম দিন এ হামলা চালানো হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। এরই মধ্যে নিহত ব্যক্তির নাম প্রকাশ করেছে খান ইউনিসের নাসের হাসপাতাল। ঘটনার দিন ভোর থেকে খান ইউনিসে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দক্ষিণ গাজার রাফার, উত্তরাঞ্চল মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির সহ আরও বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়া গাজা সিটি, পূর্ব বেইত লাহিয়া, দক্ষিণ পূর্ব গাজা সিটি, জেইতুন এলাকার আশেপাশেও গোলাবর্ষণ হয়। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পরও শতাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের প্রকৃত সংখ্যা আগের সরকারি হিসাবকে ছাড়িয়ে গেছে। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথের তথ্য অনুযায়ী 2025 সালের শুরুর দিকে মৃত্যুর এ সংখ্যা 75,000-এর বেশি হয়েছে। এটা জনসংখ্যা ভিত্তিক সমীক্ষা দেখা গেছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 5 জানুয়ারি পর্যন্ত প্রায় 75,200 জন সহিংসতায় নিহত হন। এটি যুদ্ধের আগে গাজার প্রায় 22 লাখ মানুষের মোট জনসংখ্যার 3.4% সমান। এদিকে আহতের সংখ্যা উদ্বেগজনক। গাজার আল শিফা হাসপাতালের গবেষকদের বিশ্লেষণে বলা হয়েছে 2025 সালের এপ্রিল পর্যন্ত আহতের সংখ্যা 1,16,000-এর বেশি। এর মধ্যে 29,000 থেকে 46,000 মানুষের জটিল পুনর্গঠনমূলক অস্ত্রোপচার প্রয়োজন। পাকিস্তানে একটি 3 তলা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত 12 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। বুধবার রাতে করাচির সোলজার বাজার নম্বর 3 এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভবনের প্রথম তলায় বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। পুলিশের ধারণা, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। আপনাকে স্বাগত।